তো আজকে যেই তাপগতীয় রাশিগুলি সম্পর্কে আলোচনা করা হবে সেগুলি তাপগতিবিদ্যার ধারণা থেকে খুব একটি গুরুত্বপূর্ণ রাশি, যে রাশিগুলি সমস্ত তাপগতিবিদ্যা জুড়ে রয়েছে এবং এই রাশিগুলির সম্পর্কে আইডিয়া যদি না থাকে তাপগতিবিদ্যার বাকি অংশে আমাদের বুঝতে খুব সমস্যা হবে। তো সেই জন্য তাপগতির যে প্রথম গুরুত্বপূর্ণ রাশি বা থার্মোডাইনামিক টার্ম, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বা একে আমরা বাংলায় বলি আন্তঃশক্তি, বা এটাকে এরকম ভাবে বলতে পারি অভ্যন্তরীণ শক্তি। যে কোনো পদার্থই, সেটা ছোট হোক বা বড় হোক, তার অবস্থানের জন্য বা তার আকারের জন্য বা আকৃতির জন্য এবং তার গঠনের জন্য তার নিজের মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে বা নিজের মধ্যে কার্য করার একটা সামর্থ্য থাকে। এই বস্তুর ভিতরে বা পদার্থের ভিতরে যেই কারণেই হোক, আকারের জন্য হতে পারে, আকৃতির জন্য হতে পারে, গঠনের জন্য হতে পারে, তার অবস্থানের জন্য হতে পারে, যেই কারণেই হোক, তার মধ্যে যে কাজ করার সামর্থ্য আছে, সেটা তার ভিতরে শক্তি আছে বলেই তার মধ্যে কাজ করার সামর্থ্য আছে। তো ওইসব কারণে পদার্থের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তিটাকে আমরা বলবো আভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ যদি আমরা সহজ ভাষায় বলি, পদার্থের ভিতরের শক্তি। এই ভিতরের শক্তি কি কি হতে পারে? কোন একটা পদার্থ যদি দেখি, তার ভিতরে কত ধরনের শক্তি হতে পারে? স্থানান্তরজনিত শক্তি। স্থানান্তরের ফলে তার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হতে পারে, সেটাও তার আভ্যন্তরীণ শক্তির মধ্যেই পড়বে। আভ্যন্তরীণ শক্তি আর কি থাকতে পারে না, কোনো বস্তুর মধ্যে কম্পনজনিত শক্তি, এটা তার আভ্যন্তরীণ শক্তির একটা অংশ, যে কম্পনজনিত শক্তি তার মধ্যে থাকতে পারে। আর কি থাকতে পারে না, ঘূর্ণনজনিত শক্তি। আর কি হতে পারে না, ইলেকট্রনীয় শক্তি। বন্ধন শক্তি হতে পারে, যে কোনো অণু যদি আমরা কল্পনা করি। নিউক্লিয় শক্তি হতে পারে, পরমাণুর নিউক্লিয়াস যদি আমরা কল্পনা করি। যে কোনো পদার্থের মধ্যে এই ধরনের শক্তিগুলি তার ভিতরে সঞ্চিত থাকবে তার অভ্যন্তরীণ শক্তি হিসাবে। এই অভ্যন্তরীণ শক্তিকে আমরা আইপিএসসি কনভেনশন অনুযায়ী ইউ দ্বারা প্রকাশ করা হয়। কোন কোন ক্ষেত্রে ই এর বদলে আমরা বড় হাতের ই দ্বারা প্রকাশ করে থাকি। ই বা ইউ, এটা হচ্ছে পদার্থের অভ্যন্তরীণ শক্তির নোটেশন। যদি পদার্থের দুটি অবস্থা হয়, দুটি অবস্থা যদি আমরা তুলনা করি, তবে কোন একটি পদার্থ 1 নম্বর অবস্থা থেকে পরিবর্তিত হয়ে 2 নম্বর অবস্থায় গেল, যদি তার 1 নম্বর অবস্থাটাকে প্রাথমিক অবস্থা ধরি, এই প্রাথমিক অবস্থায় তার আন্তঃশক্তিকে আমরা ইউ1 ধরি এবং 2 নম্বর অবস্থাকে অন্তিম অবস্থা ধরি, তার আন্তঃশক্তিকে আমরা ইউ2 ধরি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পরিবর্তন, আন্তঃশক্তির যে পরিবর্তন কি ঘটবে না, অন্তিম মাইনাস প্রাথমিক, অর্থাৎ ইউ2 মাইনাস ইউ1,
এই U2 মাইনাস U1 এটাকে আমরা ডেল্টা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। ডেল্টা হচ্ছে পরিবর্তনের জন্য। তাহলে আন্তঃশক্তি কাকে বলে, আন্তঃশক্তির পরিবর্তন কি, সেটা আমরা দেখলাম। এই আন্তঃশক্তির ফলেই কোন পদার্থের ভিতরে যে শক্তি থাকে তার জন্য কোনো বাইরের থেকে বল প্রয়োগ ছাড়াই সে কাজ করতে পারে। যেমন আমরা ধরো উপর থেকে ইট ফেলে দিলাম, তাহলে কোনো বাইরের থেকে বল প্রযুক্ত হচ্ছে না, কিন্তু তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য জন্মাচ্ছে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভাঙছে, এর ফলে সেখান থেকে শক্তি নির্গত হচ্ছে, সে তো অটোমেটিক ভাঙছে, তাই তো। তাহলে ডেল্টা ইউ এটা হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন। ডেল্টা ইউ সমান U2 মাইনাস U1, ঠিক আছে। এই ডেল্টা ইউর চিহ্ন কি হতে পারে? ডেল্টা ইউ গ্রেটার দেন 0 হতে পারে, আবার ডেল্টা ইউ লেস দেন 0 হতে পারে। ডেল্টা ইউ গ্রেটার দেন 0 মানে কি, এখানে U2 গ্রেটার দেন U1 হবে, তবে গিয়ে সরি হ্যাঁ গ্রেটার দেন 0 যদি হয়, U2 গ্রেটার দেন U1 হতে হবে, তবে ডেল্টা ইউ গ্রেটার দেন 0 হবে। যদি U2 লেস দেন U1 হয়, তখন ডেল্টা ইউ লেস দেন 0 হবে। উপরের সমীকরণ থেকে আমরা লিখতেই পারি U2 যখন ডেল্টা ইউ 0, তখন তার অন্তিম অবস্থার আন্তঃশক্তি বেশি প্রাথমিক অবস্থার থেকে। তার মানে এখানে আমরা বলতে পারি তার আন্তঃশক্তি বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা কি বলতে পারি, না আন্তঃশক্তি হ্রাস পেয়েছে। এটা বোঝা গেল যে ডেল্টা ইউ গ্রেটার দেন 0, অর্থাৎ ডেল্টা ইউ গ্রেটার দেন 0 মানে পজিটিভ আমরা ধরবো, আর যে ডেল্টা ইউ লেস দেন 0 মানে ডেল্টা ইউর মান হচ্ছে নেগেটিভ। ডেল্টা ইউ বা ইউ এটি ভর সাপেক্ষ ধর্ম। কেন? কোন বস্তুর আন্তঃশক্তি তার পরিমাণের উপরে অবশ্যই নির্ভর করবে। যেমন একটা উদাহরণ দিই, ধরো একটা ছোট পাথরের টুকরা যদি ফেলি মাটিতে, কোনো পরিবর্তন আমরা অতটা লক্ষ্য করব না, শুধু একটু শব্দ শক্তি রূপান্তরিত হবে। কিন্তু যদি এত বড় একটা পাথরকে আমরা ফেলি উপর থেকে, তাহলে সেখানে পরিবর্তন আমরা লক্ষ্য করব। এই দুটো ক্ষেত্রেই পাথরের আন্তঃশক্তি এখানে কাজে লাগছে। ছোট টুকরার ক্ষেত্রে আন্তঃশক্তিটা আমরা বুঝতে পারিনি যে সে কি পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু বড় পাথরের ক্ষেত্রে আন্তঃশক্তির ফলে সেখানে পরিবর্তনটা লক্ষ্য করা গেছে। অর্থাৎ কোন পদার্থের পরিমাণ যখন বাড়বে, সেই পদার্থের ভিতরের শক্তিও বাড়বে, স্বাভাবিক। যদি আমরা মানুষ হিসাবে দেখি, একজন মানুষ যে কাজটা করতে পারবে, 5 জন তার থেকে বেশি কাজ করতে পারবে কি পারবে না? তাহলে মানুষের শক্তি কোথায় আছে? মানুষের ভিতরে আন্তঃশক্তি। তো সেজন্য আন্তঃশক্তি একটি ভর সাপেক্ষ ধর্ম। তাহলে যে কোনো পদার্থের যে কোনো অবস্থার পরিবর্তন বা আন্তঃশক্তির পরিবর্তন সবসময় তার ভরের উপর নির্ভর করবে। এখানে আরেকটা টার্ম আমরা দেখেছিলাম, ভর সাপেক্ষ ধর্মের সঙ্গে আরেকটা ছিল অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। আন্তঃশক্তির পরিবর্তন এটা হচ্ছে অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। এখানে শুধুমাত্র অন্তিম অবস্থা এবং প্রাথমিক অবস্থা এই দুটোর পরিবর্তন হিসাব করা হয়। অন্তিম অবস্থা থেকে প্রাথমিক অবস্থায় কি করে গেল, বা প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় কি করে এলো,
সেই পথের উপর নির্ভর করে না। সেই জন্য আন্তঃশক্তির পরিবর্তন একটি অবস্থার অপেক্ষক। এখান থেকে প্রশ্ন হতে পারে, আন্তঃশক্তির পরিবর্তন বা আন্তঃশক্তি একটি অবস্থার অপেক্ষক, ব্যাখ্যা করো। আন্তঃশক্তির পরিবর্তন বা আন্তঃশক্তি একটি অবস্থার অপেক্ষক, ব্যাখ্যা করো। তাপগতিবিদ্যায় যে টার্মটা খুব সব থেকে গুরুত্বপূর্ণ, যে টার্ম গুলো সেই সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে বলেছিলাম, সেটা একটা হচ্ছে তাপ, আর একটা হচ্ছে শক্তি। শক্তি মানে কার্য আমরা বলতে পারি। তো তাপগতিবিদ্যায় এবং তাপ এবং কার্য এই দুটো টার্ম খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। তাপ কাকে বলা হবে? তাপ বলতে কি বুঝি? না, তাপ এক ধরনের শক্তি, সেটা বস্তুর সঙ্গে কি করে সম্পর্কযুক্ত। ধরো দুটো বস্তু আছে, এ এবং বি, এর তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এর তাপমাত্রা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য কত? তাহলে এই দুটোর যদি উষ্ণতার পার্থক্য আমরা করি, পাবো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে পার্থক্য হয়েছে, এটাকে আমরা বলবো তাপ। তাহলে তাপের সংজ্ঞা আমরা কি বলবো? যখন দুটি বস্তু বা ততোধিক বস্তু দুটি ভিন্ন বা ততোধিক ভিন্ন তাপীয় অবস্থায় থাকবে বা ভিন্ন তাপমাত্রায় থাকবে, তাদের পার্থক্য যে শক্তির রূপে প্রকাশ পায়, তাকে আমরা বলবো তাপ। কারণ এখানে তাপ দিচ্ছি বলে 30 ডিগ্রি পার্থক্য হয়েছে, নাহলে কিন্তু হতো না। তাহলে এই পার্থক্যটা তাপ শক্তির আকারে প্রকাশ পাচ্ছে। দুটো বস্তুর তাপীয় অবস্থা যদি ভিন্ন হয়, যে শক্তির রূপে তাপের আদান প্রদান ঘটছে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, সেটাকে আমরা বলবো তাপ। তাহলে তাপের সংজ্ঞাটা বোঝা গেল কি যায়নি? বল, কি বললাম বুঝতে পারলি? যে তাপমাত্রার পার্থক্য থাকতে হবে বা তাপীয় অবস্থার পার্থক্য থাকতে হবে, তাহলে তখন যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে যে শক্তি আদান প্রদান ঘটবে, তাকে তাপ বলবো, বা তাপ শক্তির রূপেই আদান প্রদান ঘটবে। কারণ এখানে তাপের পার্থক্য আছে বা উষ্ণতার পার্থক্য আছে। এই তাপকে ছোট হাতের আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি, অনেক সময় বড় হাতের কিউ দ্বারাও প্রকাশ করা হয়। কিউ, এই কিউ যদি দুটি অবস্থার ক্ষেত্রে হয়, কোন বস্তুর একটা তাপীয় অবস্থা Q1 আর একটা Q2, তাহলে এদের পরিবর্তন আমরা কি বলবো? না, ডেল্টা কিউ। ডেল্টা কিউ পরিবর্তন যদি ছোট হয়, তখন আমরা সেটাকে ডিকিউ হিসাবে প্রকাশ করতে পারি। তো তাপ এটা পদ নির্ভরশীল একটা রাশি। যে কোনো বস্তু তাপমাত্রা গ্রহণ করেছে, সেটা নির্ভর করবে কিভাবে তাকে দেওয়া হয়েছে। তো তাপ একটা পদ নির্ভরশীল রাশি বা অবস্থার অপেক্ষক নয়, এটাকে বলা হয় পাথ ফাংশন। যদি আমরা এখানে থার্মোডাইনামিক্সের যে প্রথম অংশটা পড়েছিলাম, সিস্টেম আর পরিবেশ, একটা বস্তু, যে বস্তুটাকে আমরা সিস্টেম হিসাবে ভাববো, যে কোনো বস্তু যখন ভাবছি, তাকে আমরা সিস্টেম হিসাবে ভাববো, কারণ সে ইউনিভার্সের একটা ছোট অংশ। এই বস্তুর, এই সিস্টেমের তাপ কিউ। আবার পরিবেশের তাপকেও যদি আমি কিউ দিয়ে প্রকাশ করি, এবারে দেখো কিউ সিস্টেমে কি করে বুঝবো? না, কিউ সিস্টেম
আর কিউ পরিবেশ হচ্ছে কিউ সারাউন্ডিংস। তাহলে কিউ হচ্ছে পরিবেশের তাপ, এই কিউ হচ্ছে সিস্টেমের তাপ। একটা বস্তু যখন তাপ গ্রহণ করবে সে কোথা থেকে করবে? সে পরিবেশ থেকেই করবে। যদি সিস্টেম তাপ গ্রহণ করে তাহলে সিস্টেমের তাপ বৃদ্ধি পাচ্ছে, তাই তো? সেই জন্য তখন সিস্টেমের তাপকে প্লাস কিউ দিয়ে প্রকাশ করা হয়, প্লাস কিউ সিস্টেম। কিউ সিস্টেম প্লাস মানে এই পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে, তার তাপ বাড়ছে বলে সে প্লাস। এই যে তাপটা গ্রহণ করছে কোথা থেকে করছে? পরিবেশ থেকে করছে। তাহলে এ যখন গ্রহণ করবে সিস্টেম তখন কি বর্জন করবে? তবেই কিনা পরিবেশ গ্রহণ করতে পারবে। তাহলে যতটা তাপ সিস্টেম গ্রহণ করেছে সেটা পরিবেশ বর্জন করেছে, সেই জন্য পরিবেশের তাপটা হয়ে যাবে নেগেটিভ। যদি উল্টোটা হয়, সিস্টেমের তাপ কমে, সিস্টেম যদি তাপ বর্জন করে, তাহলে সিস্টেমের তাপ কমতে থাকবে। তখন এই তাপটাকে আমরা মাইনাস কিউ দ্বারা প্রকাশ করব, মাইনাস কিউ সিস্টেম। এ বর্জন করছে মানে পরিবেশ সেটা গ্রহণ করবে, অর্থাৎ তখন পরিবেশের তাপ বৃদ্ধি পাবে। তখন পরিবেশের তাপ হয়ে যাবে প্লাস কিউ সারাউন্ডিং। এখানে প্লাস মাইনাস কনভেনশনটা ভালো করে বুঝে রাখতে হবে যে যখন পরিবেশ বা সিস্টেম তাপ গ্রহণ করে তখন সিস্টেমের তাপ বৃদ্ধি পায়, তখন পরিবেশের তাপ কমে। উল্টোটা, যখন সিস্টেম তাপ বর্জন করে তখন সিস্টেমের তাপ কমে যায়, তখন পরিবেশের তাপ বাড়ে। কমে যাওয়া মানে মাইনাস, আর বেড়ে যাওয়া মানে প্লাস। কি বললাম, বোঝা গেছে? তাপের একক কি কি হবে? আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি, বলো। সিজিএস পদ্ধতি যদি আমরা দেখি কি হবে? ক্যালোরি। এসআই পদ্ধতি কি হবে? জুল। সেন্টিগ্রেড তো তাপমাত্রা, জুল। এছাড়াও ক্যালোরির জায়গায় আমি কিলো ক্যালোরি লিখতে পারি, জুলের জায়গায় কিলো জুল লিখতে পারি। এগুলো তাদের বড় একক। তাহলে তাপ জিনিসটা কি সেটা বোঝা গেল। তাপ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা বোঝা গেল। তাপ কেন অবস্থার অপেক্ষক নয় সেটা বুঝতে পারলে কি পারলে নেব যে তাপ, কোন বস্তুকে যখন তাপ দেওয়া হবে কোন ভাবে কিভাবে তাপ দেওয়া হবে তার উপর নির্ভর করছে। পথ নির্ভরশীল রাশি বা পাথ ফাংশন, স্টেট ফাংশন নয়। এরপর আরেকটি পাথ ফাংশন আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কার্য। কার্য আরেকটি পাথ ফাংশন যেটি তাপগতীয় রাশি বা ওয়ার্ক। কার্য বা ওয়ার্ক। কার্য কাকে বলবে? সরণ। এখানে থার্মোডিনামিক্স টার্ম থেকে যদি আমরা কার্যের সংজ্ঞা দিই, কার্যটা কি করে উৎপন্ন হবে? আমরা সরণ তো ঘটছে, সরণটা ঘটছে কেন? বল প্রয়োগের ফলে সরণ ঘটছে। কোন বল প্রয়োগ করা হচ্ছে বা কতটা বল প্রয়োগ করা হচ্ছে, কে বল প্রয়োগ করছে? তাহলে কার্যের উৎপত্তি এখানে জানবো। কার্যের সংজ্ঞা বলতে আমরা কি বলবো? কার্যের উৎপত্তি। ধরো এই একটা বস্তু আর বি একটা বস্তু, দুটো বস্তু, এদের মধ্যে ধরো একটার মধ্যে
5 টাইম এর একটার বল হচ্ছে 5 টাইম, আর একটা হচ্ছে 10 টাইম। তাহলে কার বল বেশি? দুই বস্তুর বল বেশি। তাহলে দুটি বস্তুর মধ্যে এটার উপরে 5 টাইম বল প্রয়োগ করছে, এটার উপরে 10 টাইম বল প্রয়োগ করছে, তাহলে দুটো বস্তুর মধ্যে কি অসম বল প্রয়োগ করা হচ্ছে। তখন যে বলের পার্থক্য আসছে, এটাকে আমরা কার্য হিসাবে পাচ্ছি। তাপের সংজ্ঞার মধ্যে তাপ শক্তি রূপে কখন প্রকাশ পাচ্ছে না, যখন দুটি বস্তু ভিন্ন তাপীয় অবস্থায় থাকছে, তাদের পার্থক্যটা তাপ শক্তি রূপে প্রকাশ পাচ্ছে। কার্যটা কখন প্রকাশ পাচ্ছে না, যখন দুটি বস্তুর মধ্যে অসম বল কাজ করছে, সেই অসম বলটাই কার্যরূপে আত্মপ্রকাশ করছে, তাকে আমরা বলছি কার্য। তো কার্যকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি। প্রথমে বলি কার্য কি না, একটি পদ নির্ভরশীল রাশি। কিভাবে আমরা কাজটা সম্পন্ন করছি তার উপর নির্ভর করে। যেমন ধরো আগের দিন বলেছিলাম যে একজন কোন একটা জায়গায় গেল হেঁটে আর একজন গেল সাইকেলে, তাহলে দুটোর মধ্যে কার্যের পার্থক্য থাকবে, কিন্তু দুজনেরই শুরু আর গন্তব্য কিন্তু একই। তাহলে সেখানে পথের উপর নির্ভর করছে, সে কোন পথে যাচ্ছে বা কিভাবে যাচ্ছে তার উপর নির্ভর করছে। সেজন্য কার্য একটি পদ নির্ভরশীল রাশি। কার্যের একক আমরা জানি, বল বল কার্যের একক কি হবে? জুল আর আর্ক। আচ্ছা, কার্যকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি, ওয়ার্ক। এই আইপিএসসি পদ্ধতিতে কার্যের দুটি চিহ্ন আছে, একটি পজিটিভ, একটি নেগেটিভ। নেগেটিভ কার্য এবং শক্তি কি সমতুল্য? তো সমতুল্য কি না? আচ্ছা, তাই নাকি? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। দুটো একই টার্ম, কার্য শক্তি। তো ধরো এখানে আমরা দেখছি একটা সিস্টেম, সিস্টেম, এটা হচ্ছে সারাউন্ডিং, পুরোটা পরিবেশ। তাহলে ধরো সারাউন্ডিং সিস্টেমের উপর বল প্রয়োগ করছে, তার মানে কি সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, তাই তো? সারাউন্ডিং যখন সিস্টেমের উপর বল প্রয়োগ করে তখন বলা হয় সিস্টেমের উপর কার্য করা হচ্ছে বা বল প্রয়োগ করা হচ্ছে। সিস্টেমের উপর কার্য করা হচ্ছে, সিস্টেমের উপর কার্য কে করছে? সারাউন্ডিংস দ্বারা। তখন আমরা বলবো পরিবেশ দ্বারা কাজ করা হচ্ছে। ঠিক আছে, আবার উল্টোটা যদি ঘটে, সিস্টেম যখন পরিবেশের উপর বল প্রয়োগ করে বা কাজ করে, তখন আমরা সেটাকে বলবো সিস্টেম দ্বারা কার্য করা হচ্ছে। সিস্টেম দ্বারা কার্য করা হচ্ছে, এবং তখন সিস্টেম কার উপর কাজ করছে না পরিবেশের উপর। পরিবেশের উপর কাজ করছে, যার উপর কাজ করা হচ্ছে তার শক্তি সবসময় বাড়ছে।
বুঝতে পারছো? তাহলে এখানে যদি সিস্টেমের উপর কাজ করা হয় তাহলে সিস্টেমের শক্তি বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য সিস্টেমের এই কার্যকে আমরা ডব্লিউ সিস্টেম পজিটিভ সাইন দ্বারা প্রকাশ করব। সিস্টেমের উপর কে কাজ করছে? সারাউন্ডিংস কাজ করছে। তাহলে সারাউন্ডিংস এর শক্তি কমছে, সেই জন্য তখন তার শক্তিকে আমি মাইনাস ডব্লিউ সারাউন্ডিংস বলবো। ঠিক আছে? একইভাবে সিস্টেম দ্বারা যখন কার্য করা হচ্ছে, সিস্টেম কার্য করছে মানে কি সিস্টেমের শক্তি কমছে, তখন সিস্টেমের কার্যের চিহ্ন মাইনাস ডব্লিউ। ঠিক আছে? আর তখন পরিবেশ হবে প্লাস ডব্লিউ। সিস্টেম কার্যের এই চিহ্নটা বোঝা গেল কি যায়নি সেটা আগে বলো। যার উপর কাজ করা হচ্ছে তার শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য তার কার্য হবে প্লাস। যে করছে তার শক্তি কমছে, সেই জন্য সে হচ্ছে মাইনাস। এই কার্যের চিহ্নটা পরবর্তী ক্ষেত্রে কার্য বা তাপের যে চিহ্নগুলো আমরা দেখলাম, এগুলো পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। আমরা কার্য বলতে কি বুঝি বা কি কার্যের কথা বুঝি? আমরা এতদিন যে কার্য বুঝে এসছি সেটা কি কি বুঝি? কি ধরনের কার্য? কি ধরনের কার্য? আমরা যেটা কাজ করছি সেটা কি ধরনের কার্য করছে, বা আমরা যেটাকে কাজ বুঝছি কৃতকার্য। কি ধরনের কৃতকার্য? কার্য বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যান্ত্রিক কার্য, যন্ত্র যে কাজ করে থাকে, এই কার্যটাকে আমরা কার্য বলে জানি। কি? ডব্লিউ সমান এফ ইন্টু এস, প্রযুক্ত বল এবং সরাসরি গুণফল। ডব্লিউ সমান এফ এস। বৈদ্যুতিক কার্য দেখি কার মনে আছে। ইএমএফ এর সংজ্ঞাতে ছিল যে কার্য ডব্লিউ সমান ইএমএফ গুণিত আধান, যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করে থাকি। ডব্লিউ সমান ই কিউ। এটা বৈদ্যুতিক কার্য, বিদ্যুৎ যে কাজ করে। চলতরিতে আমরা পড়েছিলাম। চলতরির মাধ্যমিকে পড়ে এসেছিল গাধা, সেটা আলাদা কথা। এরপরে যে কার্য আছে মহাকর্ষীয় কার্য। মহাকর্ষীয় কার্য বলতে কি? মহাকর্ষ বল যে কাজ করে, সেখানে কার্যের পরিমাণ ছিল mgh। আরেক ধরনের কার্য হয়, সেই কার্যটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে কার্য। গ্যাসের চাপ ও আয়তনিক কার্য। চাপ আয়তনিক কার্য, এটা এক ধরনের কার্য হয়। কার্যের আবার সমীকরণ আছে, এখানে পরাবর্ত অপরাবর্ত ভাগটা আমি তো দেখাবো না, ছাড়া এমনি নর্মাল কার্যটাই বলবো।
গ্যাসের হচ্ছে চাপ আয়তনিক কার্য। এই কার্যটা আমরা এখন পর্যন্ত পড়িনি, এটা কি ধরনের কার্য। এই চাপ আয়তনিক কার্যের দু রকম ভাগ আছে, একটা পরাবর্ত চাপ আয়তনিক কার্য, একটা অপরাবর্ত চাপ আয়তনিক কার্য। তো আমরা এখানে পরাবর্ত অপরাবর্ত কমপ্লেক্সটা এমনিতেই বাদ দিই, যদি এমনি নর্মাল যদি ভাবি, কার্য বলতে এখানে কি আমরা কি বুঝবো, চাপ আয়তনিক কার্য। কার্য যান্ত্রিক কার্য তো যন্ত্র যেটা করে, আমরা যেটা করি। হ্যাঁ, তোরা কি মানুষ, কি একটা যান্ত্রিক সিস্টেম। হ্যাঁ, নাহলে চলবে কি করে। তাহলে চাপ আয়তনিক কার্য কি না, চাপ প্রয়োগের ফলে আয়তনের কি পরিবর্তন ঘটবে। ধরো এখানে একটা আবদ্ধ পাত্রে গ্যাস আছে, এর আয়তন হচ্ছে ভি। ভি আয়তন যদি একটি গ্যাস একটা ধরো আবদ্ধ পাত্রে রাখা আছে, যদি বাইরের থেকে আমরা পি চাপ প্রয়োগ করি, বাইরের থেকে পি চাপ প্রয়োগ করা হলো, তাহলে কি হলো না, গ্যাসের আয়তন যেটা ছিল একটু কমে গেল। মনে করলাম এই আয়তনটা কমে গেল কত না, ডিভি পরিমাণ বা ডেল্টা ভি আমরা বলতে পারি, খুব ক্ষুদ্র পরিমাণে কমে গেল। তাহলে এখানে কৃতকার্য সমান আমরা কি বলবো, কৃতকার্য ডব্লিউ সমান, বাইরের থেকে বল প্রয়োগ করা হচ্ছে, কত বল না, পি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, তারপরে তোর আয়তনের পরিবর্তন কত হচ্ছে, ডিভি, বা এটাকে আমরা ডেল্টা ভি বলতে পারি, পি ইন্টু ডেল্টা ভি। তাহলে কৃতকার্যের সমীকরণ কি হবে, পি ইন্টু ডেল্টা ভি। এখানে আয়তনের পরিবর্তন একটা পাত্রে ক্ষুদ্র অংশে তার চাপ প্রয়োগ করছে, ক্ষুদ্র চাপ প্রয়োগ করছে, তাহলে আয়তনের পরিবর্তন ক্ষুদ্রই হবে। না বুঝতে গেলেনি বল, হলো কি বল। এখানে ডিভিটা কি করে পেলাম, যে ডিভি বা ডেল্টা ভি যাই বলি না কেন, না তার আগে বলে দিই, এই সরি এখানে পি লিখেছি, তোরা বলিস ডব্লিউ, ডব্লিউ সমান পি ডেল্টা ভি। এখানে ডব্লিউ মানে কার্য, কার্য মানে এখানে তার চিহ্ন চলে আসবে, চিহ্ন, কার্যের চিহ্ন কি হবে। এখানে দেখো আমরা বল প্রয়োগ করেছি সিস্টেমের উপরে, তার মানে আমরা সিস্টেমের উপরে কাজ করছি, সেই জন্য সিস্টেমের উপরে কাজ করছে বলে কার্যের চিহ্ন হয়ে গেছে প্লাস। এটা অনেক ক্ষেত্রে এরকমও থাকে,
সাপড়ে যাওয়ার কিছু কারণ নাই। ডব্লিউ সমান মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, পি ইন্টু ডেল্টা ভি, এটাও থাকে। তখন কি করা হয়, তখন গ্যাস নিজে প্রসারিত হয়। ধরো গ্যাস এখানে ছিল, নিজে প্রসারিত হলো, তখন এখানে সিস্টেম দ্বারা কার্য হয়, সেই জন্য এখানে ডব্লিউ নেগেটিভ হয়। যখন গ্যাসের উপর বল প্রয়োগ করা হয় বা চাপ প্রয়োগ করা হয় তখন ডব্লিউ পজিটিভ, যখন গ্যাস বল প্রয়োগ করে তখন ডব্লিউ নেগেটিভ। এই জিনিসটা ক্লিয়ার হলো। এখানে ডেল্টা ভি বা ডিভি যাই বলি না কেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা ডেল্টা ভি আমি কি করে জানলাম? তার কারণ এই যে যতটা গ্যাসের আয়তনটা বেড়েছে বা কমেছে তার একটা তো দূরত্ব আছে নিশ্চয়। আমরা ধরলাম এল আয়তন বেড়েছে, এল আয়তন যদি বাড়ে বা কমে তাহলে এর একটা ক্ষেত্রফল নিশ্চয় থাকবে। যদি আমি এর ক্ষেত্রফলকে এ ধরি, দৈর্ঘ্য যতটা কমেছে দাম বেড়েছে, বা এটা পুরোটা যদি এল ধরি পাত্রের দৈর্ঘ্যটাকে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা ডিএল বলতে পারি। যতটা বেড়েছে বা কমেছে, বা ডেল্টা এল বলা যেতে পারে। ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য যদি আমরা করে দিই তাহলে কি হবে, আয়তন। সেই জন্য এই দুটোর গুণফল হিসাবে ডেল্টা ভি এখানে আসছে। না বুঝতে পারলেন? এখানে প্রশ্ন দেয় চাপ আয়তনিক কার্যের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এখানেই শেষ নয়, এখানে এরপর আমাদের একটা কাজ করতে হবে। যদি গ্যাস দ্বারা কার্য খুব কম হয় তাহলে আমরা পিডিভি বলতে পারি, বা ডব্লিউ সমান মাইনাস পিডিভি এটা বলতে পারি। যেখানে পরিবেশের দ্বারা কার্য, সিস্টেম দ্বারা কার্য হচ্ছে, একটা সিস্টেমের উপরে কার্য হচ্ছে, দুটোই সম্ভাবনা থাকে। এই কার্যের ফলে যদি গ্যাসের আয়তন V1 থেকে পরিবর্তিত হয় V2 হয়, তাহলে কার্যের রাশিমালা কি হবে না, ইন্টিগ্রেশন V1 টু V2। এই চিহ্নটিকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, সমাকলন চিহ্ন। তাহলে এর সমাধান যদি দেখি, ডব্লিউ সমান পি ধ্রুবক বাইরে চলে এলো, আর ব্র্যাকেট V2 মাইনাস V1, এটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারে, কারণ ডিভির সমাকলন ভি হয়। ইন্টিগ্রেশন ডিভি মানে ভি, এই জন্য V2 মাইনাস V1 চলে এলো। যদি দুটো আলাদা ভলিউম দেওয়া থাকে, না বুঝা গেল নেব। যদি এখানে করা হয়, এখানে কিন্তু একই হবে, V1 টু V2, তাহলে ডব্লিউ সমান কত হবে, মাইনাস পি V2 মাইনাস V1। এই মাইনাসটা শুধুমাত্র চিহ্ন বোঝাচ্ছে এ কে কাজ করছে, সিস্টেম দ্বারা কাজ করা হচ্ছে না সিস্টেমের উপরে কাজ করা হচ্ছে। এই থার্মোডাইনামিক টার্মগুলো আমরা
পেলাম। এই টার্মগুলো আমরা কি কাজে লাগাবো? এরপরে তাপগতিবিদ্যার যে মূল অংশ, সেটাতে আমরা প্রবেশ করব। সেটা হচ্ছে তাপগতীয় সূত্র। তাপগতীয় সূত্র বা ইংরেজিতে একে বলা হয় থার্মোডাইনামিক্স ল বা রুল। তাপগতীয় সূত্র বা থার্মোডাইনামিক্স রুল। এই তাপগতীয় সূত্রটা কি না, যে সূত্রের সাহায্যে আমরা কোন বস্তুর তাপ এবং কার্য বা তাপ এবং শক্তির পারস্পরিক রূপান্তর সহজে ব্যাখ্যা করতে পারি বা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি, সেই সূত্রকে আমরা বলবো তাপগতীয় সূত্র। যে সূত্র বা সূত্রগুলির সাহায্যে আমরা তাপ এবং শক্তির পারস্পরিক রূপান্তরকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়, তাকেই বলা হবে তাপগতীয় সূত্র। এই তাপগতীয় সূত্র তিন ধরনের হয়। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আর কি বললি শেষ, কি বলছিলি? যে সূত্রের সাহায্যে তাপ ও শক্তির পারস্পরিক রূপান্তর আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি, তাকেই বলা হয় তাপগতীয় সূত্র। এই তিনটে সূত্র আছে, তিনটে নয়, অ্যাকচুয়ালি চারটা সূত্র আছে। গতীয় সূত্র যেরকম ছিল, এখানে তাপ তার সঙ্গে অ্যাড হয়েছে, সেখানে গতীয় সূত্র ছিল, এটা তাপগতীয় সূত্র। এখানে থার্মোডাইনামিক্সের চারটা সূত্র আছে। জিরো ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। জিরো ল আছে, আচ্ছা, জিরো ল অফ থার্মোডাইনামিক্স, সেটা আমরা পরে গিয়ে দেখব। তো প্রথমে আমরা শুরু করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই নিউটনের মতোই অনেকটা এখানে। কোনটা? না না না, এটা করেছিলেন বিজ্ঞানী হেলমোজ বলে একজন বিজ্ঞানী, বিজ্ঞানী মেয়র এবং বিজ্ঞানী হেলমোজ। এই দুজন বিজ্ঞানী এই সূত্র তৈরি করেছিলেন। এর সূত্র দেখো অনেকগুলি আছে বইয়ে, অথবা অথবা দিয়ে সূত্র অনেক আছে। মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অবর্তনীয়। যদি কোন সিস্টেমের বাইরের পরিবেশ থেকে আলাদা থাকে, তার মোট শক্তি ধ্রুবক। শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা হয়, তার তুল্যরূপ অপচয় হয়। চারটা সূত্র আছে দেখ। এই চারটি সূত্রই পড়তে হবে, অথবা অথবা দিয়ে আছে দেখো, চারটা স্টেটমেন্ট আছে। আচ্ছা, তাহলে দুটাই পড়বি তোরা। এই শক্তির হচ্ছে মূল উদ্দেশ্য, মূল যে তোমার এটা বিবৃতিটা, সেটা হচ্ছে শক্তির পরিমাণ ধ্রুবক। এবং এর সাথে যেটা বলতেই হবে, সেটা হচ্ছে এমন কোন যন্ত্র তৈরি করা সম্ভব হয়নি যে অবিরাম গতিতে কাজ করা যাবে তাকে শক্তি না দিলেও। আমরা তাকে বাইরের থেকে শক্তি দিচ্ছি না, সে এমনি এমনি কাজ করে যাচ্ছে, সেই রকম যন্ত্র কিন্তু নেই। যদি নিউক্লিয়ার সংযোজন না ঘটানো হয়, সূর্য কি থাকবে? হ্যাঁ, প্রথমে কি ছিল, ভাঙছিল কোথায়? যদি নিউক্লিয়ার সংযোজন না ঘটতো, সূর্যের অবিরাম শক্তি উৎস কোথায় যেত?
তাহলে এই তাপগতিবিদ্যার সূত্রে বিবৃতি যেটা আছে, এই দুটো বিবৃতি আমাদেরকে বলতেই হবে। এখান থেকে তার গাণিতিক রূপ হলে আর একটু স্পষ্ট হবে ব্যাপারটা। গাণিতিক রূপ, এই গাণিতিক রূপে তাপ, কার্য এবং ইন্টারনাল এনার্জি, এই তিনটে পরস্পর সম্পর্কিত। যদি কোনো সিস্টেমের তাপ Q1 হয়, Q1 তাপে তার যদি আমি ধরলাম আন্তঃশক্তি হচ্ছে U1, U2 তাপে তার আন্তঃশক্তি হলো U2, তাহলে তার আন্তঃশক্তির পরিবর্তন কত হবে? Q2 মাইনাস U1। তাহলে কোন সিস্টেমকে যদি আমি কিউ পরিমাণ তাপ দিই, কিউ পরিমাণ তাপ কোন সিস্টেমকে দেওয়া হলো, তাহলে সিস্টেমের আন্তঃশক্তি ছিল U1, তাহলে এখান থেকে বেড়ে কত হলো? U1 প্লাস কিউ হবে কি হবে না? হবে। তাহলে সিস্টেমের আন্তঃশক্তি যখন বেড়ে গেল, সেই আন্তঃশক্তি বেড়ে যাওয়ার ফলে তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য জন্মাবে। তার মানে এই দুটো মিলে একটা কাজ নিশ্চয় করবে। আমি মনে করলাম এই কাজটা ধরো U1 প্লাস কিউ প্লাস ডব্লিউ পরিমাণে কাজ করলো, কার্যটা ডব্লিউ পরিমাণ কাজ করলো। কার্যটা ডব্লিউ পরিমাণ কেন কাজ, U1 প্লাস কিউ কেন হলো না? U1 প্লাস কিউ হচ্ছে তার আন্তঃশক্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধির ফলে কি কাজ করেছে? ডব্লিউ পরিমাণ কাজ করেছে, তাহলে কার্যটাও তো অন্তঃশক্তি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে বর্ধিত অন্তঃশক্তিটাকে যদি আমি U2 দ্বারা প্রকাশ করি, তাহলে U2 সমান এটা লিখতে পারি, U2 সমান U1 কিউ প্লাস, লেখা যাবে কিভাবে? বা U2 মাইনাস U1 সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে U2 মাইনাস U1 মানে কি? ডেল্টা ইউ লিখতে পারি, কিউ প্লাস ডব্লিউ। এখানে আমরা সিস্টেমকে তাপ দিচ্ছি, সেই জন্য কার্যের পরিমাণও পজিটিভ আর তাপের পরিমাণও পজিটিভ। ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এই গাণিতিক রূপটা আমরা অন্যভাবেও তৈরি করতে পারি, এটা একটা পদ্ধতি হলো, এইভাবে আমরা গাণিতিক রূপ প্রতিষ্ঠা করলাম। আরেকটা অন্যভাবে প্রতিষ্ঠা করতে পারি, কিরকম দেখো, যদি কোন সিস্টেমের উপর কিউ তাপ প্রয়োগ করা হয়, তাহলে এতে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন U1 থেকে যদি E2 হয়, তাহলে তার কৃতকার্য কত হবে? যদি কোন সিস্টেমের উপর কিউ তাপ প্রয়োগ করা হয়, এর ফলে তার আন্তঃশক্তি U1 থেকে বেড়ে হয়ে গেল U2, এবং তার মধ্যে কার্য করার সামর্থ্য বা সে যেটা আন্তঃশক্তি বেড়ে যাওয়ার ফলে সে যে কাজ করলো সেটা হলো ডব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, সরি Q1 এ লেখা হয়েছে কিউ সমান তাপ প্রয়োগ করছি বলে ডেল্টা ইউ পরিমাণ তার আন্তঃশক্তি বেড়েছে, তার ফলে তো সে কাজ করেছে। কে কাজ করেছে?
সিস্টেম, সেজন্য ডব্লিউ মাইনাস। তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি অতএব ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। এটা বুঝতে পারলে কি পারলেন না? বোঝা যায়নি? না বুঝতে পারলে বল, দুটো প্রমাণ। ঠিক আছে, তাহলে যে কোনো সূত্র যদি যে কোনো একটা হয়, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, যদি বলা হয় সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, তখন ডব্লিউটা নেগেটিভ হয়ে যাবে, তাই তো? আমাকে ওই জিনিসটা মনে রাখতে হবে যে কাজটা সিস্টেমের উপর করা হচ্ছে না, সিস্টেম কাজ করছে। তাহলে যদি আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ এটাই ধরি, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, তাই তো? গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে? ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। ডব্লিউ এখানে কি কার্য, গ্যাসের ক্ষেত্রে কি কার্য? চাপ আয়তনিক কার্য। তখন গ্যাসের ক্ষেত্রে হবে কিউ প্লাস পি ইন্টু ডেল্টা ভি, চাপ আয়তনিক কার্য। তাহলে ডব্লিউর জায়গায় পি ডেল্টা ভি আমি রিপ্লেস করলাম। তো বিভিন্ন ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিরকম সমীকরণ কিভাবে লেখা যাবে সেটা আমরা একটু দেখে নিই। যদি প্রক্রিয়াটা সমষ্ণ হয়, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া মানে কি ডেল্টা টি সমান 0, উষ্ণতার পরিবর্তন ঘটবে না। যদি উষ্ণতার পরিবর্তন না ঘটে, আমি যতই তাপ দিই, আন্তঃশক্তির পরিবর্তন কি ঘটবে? ঘটবে না। তাহলে এখানে তোমার ডেল্টা ইউটা 0 হয়ে যাবে। তখন তাপগতিবিদ্যার প্রথম সমীকরণ কি হবে দেখো, 0 সমান কিউ প্লাস ডব্লিউ বা কিউ সমান মাইনাস ডব্লিউ। তাপ দিচ্ছি, সিস্টেম কাজ করে যাচ্ছে, সেই জন্য সিস্টেমের কাজের চিহ্ন নেগেটিভ। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক সিস্টেম বা প্রসেস, সেখানে কিউ সমান 0, অ্যাডিয়াবেটিকে কিউ সমান 0 বসে দাও, তাহলে কি পেয়ে যাবে? এখানে আমার সিস্টেমকে তাপ দিচ্ছে না, কিন্তু তার সে কাজ করছে। কি করে কাজ করছে? না, তার আন্তঃশক্তির পরিবর্তন ঘটছে। বা এরকম বলতে পারি, সিস্টেমের উপরে কাজ করা হচ্ছে, সেই জন্য সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন ঘটছে। কি বললাম, কথাটা বুঝে গেলে? বুঝে যায়নি? যে সমায়তনিক কার্য তো আমরা লিখলাম, এটা সরি চাপ আয়তনিক কার্য। যদি সমায়তনিক হয়, আইসোকরিক, সেখানে ডেল্টা ভি সমান 0। এটা তো ডেল্টা ভি নেই, তাহলে সেটা লিখতে হবে আমাকে। এখানে কি হবে? ডেল্টা ইউ সমান কিউ প্লাস 0, কারণ ডেল্টা ভি যদি 0 হয়, পি ডেল্টা ভি 0 হয়ে যাবে। তাহলে ডিকিউ ডেল্টা ইউ সমান কিউ। অর্থাৎ কোন সিস্টেমে যখন তাপ দেওয়া হয়, তার আন্তঃশক্তির পরিবর্তন ঘটে বা বৃদ্ধি পায়। এবার যদি সাইক্লিক প্রসেস আমরা ধরি, চক্রাকার প্রক্রিয়া, চক্রাকার প্রক্রিয়াতে কি হয় মানে আছে, কোন পরিবর্তন ঘটে না।
যেখানে ছিল সেখানে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই সমীকরণে পরিবর্তন হওয়ার জিনিস কি আছে? ইউ। তাহলে যদি আমরা এখানে সাইক্লিক প্রসেস দেখি, ডেল্টা ইউ সমান 0, তাহলে কিউ সমান মাইনাস ডব্লিউ। বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। তাহলে এখানে প্রমাণ আমাকে একটাই করতে হবে, কি না দুটো করতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রমাণ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা করো। আর আরেকটি প্রমাণ আছে, গ্যাসের চাপ আয়তনিক কার্যের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই দুটি হচ্ছে প্রমাণ। এই দুটি প্রমাণ এবং সমীকরণ এখানে একটাই আছে, সেটা হচ্ছে প্রথম গতিসূত্রের সমীকরণ। তাপগতীয় সূত্র, প্রথম গতিসূত্র বলছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, প্রথম সূত্রের প্রমাণ। তাহলে দুটি প্রমাণ আছে, এই দুটি প্রমাণ যদি করো, এখান থেকে বাকিগুলো কিন্তু বোঝার কেস, মানে অঙ্কের মতো কেস। আমরা সিস্টেমকে কিউ পরিমাণ তাপ দিচ্ছি, তাই তো? কোন একটা সিস্টেম সে কতটা তাপ গ্রহণ করছে পরিবেশ থেকে, যতটা আমরা দিচ্ছি, বা পরিবেশে কতটা তাপ বর্জন করছে, কি করে বুঝবো? যে কোন সিস্টেম বা পরিবেশ দ্বারা গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ আমরা কিভাবে জানতে পারবো? কতটা? সেটা তাপমাত্রার পরিবর্তন, তাপের গ্রহণ বা বর্জন কতটা হয়েছে, এটা জানার জন্য যে টার্মটা আমাদেরকে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এনথালপি বা পূর্ণ তাপ। কতটা তাপ গ্রহণ হচ্ছে বা বর্জন হচ্ছে। কোন বস্তু তার যদি আন্তঃশক্তি ইউ হয়, এনথালপি একটা টার্ম, তাপগতীয় রাশি, যার সাহায্যে আমরা কি জানতে পারি কোন সিস্টেম কতটা তাপ গ্রহণ বা বর্জন করছে। টার্ম বললাম, যে যন্ত্র কোথায় বললাম, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে এনথালপি হচ্ছে কোন সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। কটা বাজে? আচ্ছা দেখো, ইউ এখানে কোন গ্যাসের চাপ পি এবং ভি যদি ধরি, পি চাপে তার ভি আয়তন, তাহলে এনথালপি একে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তার সমীকরণ হবে এইচ সমান ইউ প্লাস পিভি। কোন সিস্টেমের আন্তঃশক্তি এবং তার চাপ আয়তনিক কার্যের যোগফলকে বলা হয় এনথালপি। যদি আমরা গ্যাসের চাপ আয়তন দুটোই তো একসঙ্গে পরিবর্তন হবে না, একটা বাড়লে একটা কমবে। যদি এনথালপির ক্ষেত্রে আমরা একটা টার্ম অ্যাড করি, স্থির চাপ, চাপ স্থির হলে
যদি সিস্টেমের এনথালপি H1 হয় আর আন্তঃশক্তি E1 হয়, তার আয়তন হবে V1, যেহেতু চাপ স্থির। আবার যদি এনথালপি H2 হয়, PV2, দুটো বিয়োগ করে দাও, H2 মাইনাস H1 সমান U2 মাইনাস U1 প্লাস P ইন্টু V2 মাইনাস V1 বা P ডেল্টা V। তাই তো, এটা আমরা লিখতে পারি V2 মাইনাস V1 মানে কি ডেল্টা V। তাহলে উপরটা লিখছি, ডেরিভেটিভ আছে, আমি সেই ডেরিভেটিভটা দিয়ে বলছি না, জটিল হয়ে যাবে। ডেরিভেটিভ একটা হয়, তাহলে ডেল্টা H সমান ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। তাই তো, আবার বিকিউ সমান কি জানি আমরা, আমরা জানি ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাই তো, তাই তো, এখানে আমরা যদি কিউ প্লাস ডব্লিউ প্লাস পি ডেল্টা ভি লিখি, এখানে কার্য যদি সিস্টেম দ্বারা হয় তাহলে কিউ মাইনাস ডব্লিউ প্লাস পি ডেল্টা ভি আমরা লিখতে পারি। এখানে সিস্টেম দ্বারা কার্য আমরা কেন বললাম না, V2টা বেশি, দেখো তার মানে কি গ্যাস নিজে প্রসারিত হচ্ছে, V2 মাইনাস V1 তো এখানে লিখছি, তাহলে সিস্টেম কাজ করছে। তাহলে এটা লিখতে পারি কিউ মাইনাস পি ডেল্টা ভি প্লাস পি ডেল্টা ভি। অতএব এখান থেকে লেখা যায় ডেল্টা ইজ সমান কিউ স্থির চাপে। এটি হচ্ছে এনথালপির তাৎপর্য, যে স্থির চাপে কোন সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সমান হচ্ছে এনথালপি। এখানে কিউপি মানে কি, সিস্টেম তাপ শোষণ করছে, কারণ এনথালপির পরিবর্তন সমান। যদি সিস্টেম তাপ বর্জন করে তাহলে কি হবে, মাইনাস কিউ সমান মাইনাস ডেল্টা এইচ, অর্থাৎ সিস্টেম দ্বারা বর্জিত তাপ এনথালপি হ্রাসের সমান। বোঝা গেল কি যায়নি, এটা বল, তো তাড়াহুড়া করে বলা হয়ে গেল। বোঝা গেল কি? আচ্ছা, এখানে একটা কন্ডিশন আমরা বলতে পারি, দেখো ডেল্টা এইচ লেস দেন জিরো কখন হবে, ডেল্টা এইচ গ্রেটার দেন জিরো কখন হবে, এটি খুব গুরুত্বপূর্ণ। ডেল্টা এইচ মানে কি H2 মাইনাস H1, তাহলে ডেল্টা এইচ যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সিস্টেম কিউ সমান পজিটিভ। ডেল্টা যদি গ্রেটার দেন জিরো হয়, কিউ সমান পজিটিভ, তার মানে সিস্টেম তাপ সেখানে গ্রহণ করেছে, অর্থাৎ বিক্রিয়াটি তাপ শোষক বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। ডেল্টা এইচ যদি গ্রেটার দেন জিরো হয়, যদি ডেল্টা এইচ লেস দেন জিরো হয় তাহলে এখানে কিউ নেগেটিভ হবে, বিক্রিয়াটি তখন হবে তাপদায়ী বিক্রিয়া। যারা তাপ দিচ্ছে বা তাপ উৎপাদক বিক্রিয়া। ঠিক আছে, এটাই থাক, চলো।